নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সবাইকে বেকসুর খালাস। 7 অভিযুক্তকে রেহাই মুম্বাইয়ের এনআইএর বিশেষ আদালতের। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে 7 অভিযুক্তকে রেহাই দেওয়া হয়েছে মুম্বাইয়ের এনআইএর বিশেষ আদালতে। এবং 2008 সালের 29শে সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণ হয়েছিল 17 বছর পর। মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তকে মুক্তি। সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়নি। আজকে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই যেমনটা দেখতে পাচ্ছি যে 7 অভিযুক্ত তারা কিন্তু রেহাই পেলেন, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়? দেখো, এটা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে সন্ত্রাসবাদী রাস্তা নেওয়ার অভিযোগ উঠেছিল। এখানে আমরা অনেক সময় বলে থাকি যে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে তাদের অনেকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ, যেমন পহেলগামে 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে ইত্যাদি। কিন্তু এই 2008 সালের এই ঘটনাটাতে হিন্দুত্ববাদীরা ব্লাস্ট ঘটিয়েছিল। অভিযোগের চরিত্রটা ছিল এরকম: ব্লাস্ট যে হয়েছিল এবং তাতে বিপুল পরিমাণ ধ্বংস হয়েছিল, 6 জনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, 100 জনের বেশি আহত, গুরুতর আহত। আশিস দা, আপনি সঙ্গে থাকুন। আশিস দা, এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আশিস দা, আপনার প্রশ্ন। বিকাশ দা নমস্কার, কলকাতা টিভিতে আশিস চ্যাটার্জি। হ্যাঁ বলুন। বলছি যে এইমাত্র খবর আসছে যে মুম্বাইয়ের এনআইএ কোর্ট মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সবাইকে বেকসুর খালাস করেছে। খবর আসছে যে সাধ্বী প্রজ্ঞা, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ যারাই অভিযুক্ত ছিল কারোরই দোষ খুঁজে পায়নি এনআইএ। প্রথমত এই বিচার সম্পর্কে বিস্ময়ের সৃষ্টি হয়েছে চারদিকে। দ্বিতীয়ত, এই বিচারের পরে অ্যাপিল করার কি রাস্তা রয়েছে বলে মনে করেন আপনি, আইনগত রাস্তা? দেখুন, এই যে বিচার হয়েছে, যা বললেন, যতটুকু আপনাদের কাছ থেকে শুনলাম এবং জানলাম, তা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে। এবং এনআইএ যদি তদন্তের গাফিলতি করে থাকেন এই সন্ত্রাসবাদীদের বাঁচাবার জন্য, যেহেতু তারা হিন্দু সন্ত্রাসবাদী, তাহলে তো একটা মারাত্মক পরিণতি দাঁড়াবে। এখন দেখতে হবে আইনগতভাবে এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে হবে যদি তারা সততার সঙ্গে এটা কাজ করেন। আর তাহলে বিজেপি গভর্নমেন্ট তারা এমন সিদ্ধান্তও নিতে পারে যে না, আমরা আপিল করব না, কেন যেহেতু তারা হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়। আর যদি আপিলও করেন তাহলে সেটা কতদূর কিভাবে কি মেরিট তারা করবেন সেটা আমরা তো আগাম বুঝতে পারছি না। কিন্তু আমার আশঙ্কা যে তারা এই সমস্ত সন্ত্রাসবাদীদের মুক্ত করেই খুশি থাকবেন। আচ্ছা, যারা এফেক্টেড হয়েছিলেন, আহত হয়েছিলেন বা তাদের পরিবারের লোকজন, তাদের পক্ষ থেকে আপিল করা যেতে পারে। কিন্তু তাদের তো ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাদের হয়তো রাস্তা বন্ধ করে দেবে। এটা একটা স্বাভাবিক প্রবণতা হয় যখন রাষ্ট্র গণতান্ত্রিক না হয়ে রাষ্ট্র খানিকটা সন্ত্রাসবাদী ঝোঁক থাকে, এই পরিণতিও হতে পারে। আচ্ছা, এনআইএ স্পেশাল কোর্টের যে রায়, তার বিরুদ্ধে কি বোম্বে হাইকোর্টে প্রথম অ্যাপিল করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে যেতে হবে, তারপরে যা হবে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি মনে করেন যে এটাকে, মানে এই যে তদন্ত হয়েছে, প্রথমে মালেগাঁও স্থানীয় পুলিশ করেছে, পরে মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড করেছে, তারপরে এনআইএ কে দেওয়া হয়েছে, 17 বছর ধরে এই সমস্ত তদন্ত হয়েছে, মানে ধামাচাপা দেওয়া হলো নাকি ঘটনাটাকে? দেখুন, বিস্তারিত তো আমার কাছে নথি নেই, কিন্তু যখন আদালত তাদের একেবারে বেকসুর খালাস করে দিয়েছে, তার থেকে তো আমার আশঙ্কা হতেই পারে যে তদন্তে প্রত্যক্ষভাবেই এবং উদ্দেশ্যমূলকভাবেই গাফিলতি করা হয়েছে। কেন মনে রাখবেন, এখানে অভিযুক্তরা কিন্তু হিন্দু মৌলবাদী। এটা যদি ভিন্ন অন্য ধর্মীয় মৌলবাদী হতো তাহলে হয়তো তাদের যেভাবেই হোক সাজা দেওয়ার পরিকল্পনা করা হতো। অনেক ধন্যবাদ বিকাশ দা আপনাকে।
আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেমনটা বলছিলেন আপনি, অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মতামত, সেই মতামতও কিন্তু আমরা শুনলাম। দেখো, আমরা শুনলাম বিশিষ্ট আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতামতকে গুরুত্ব দিতেই হয়। তিনি বিস্ময় প্রকাশ করছেন, তিনি বলছেন তার কাছে বিস্তারিত নথি নেই, সে তো নেই, আমাদের কাছেও নেই, কিন্তু যেহেতু রায়ের কথাটা জানা যাচ্ছে এবং যেটা বিকাশবাবু বললেন যে এরা হিন্দু মৌলবাদী, ঠিকই, সাধ্বী প্রজ্ঞা বা এই যে লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত, এরা হিন্দু মৌলবাদী এবং হিন্দু মৌলবাদীরা বিস্ফোরণ ঘটিয়েছিল, তাদেরকে বাঁচিয়ে দেওয়া হলো কিনা এই প্রশ্ন বড় করে উঠতে শুরু করেছে। কেননা যে ঘটনা ঘটেছিল 2008 সালে, 2008 সালের 29শে সেপ্টেম্বর, তখন রমজান মাস চলছিল। মালেগাঁও একটি মহারাষ্ট্রের এলাকা, তথাকথিত পশ্চাৎপদ এলাকা, নাসিক থেকে তার দূরত্ব আনুমানিক 100 কিলোমিটার। এই রমজান মাসের সময় সেখানে একটি মোটর সাইকেলে রাখা বিস্ফোরক, তাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, চারদিকে মানুষের দেহ ছিটকে পড়ে, 6 জন নিহত হন, ওখানেই 100 জনের বেশি আহত হন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে ঘটনার তদন্তভার নেয় স্থানীয় পুলিশের পরে মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস সেই ভার নেয়। তারপরে এই তদন্তের ভার চলে যায় এনআইএ এর কাছে, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কেন্দ্রের, এবং যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, অর্থাৎ স্থানীয়ভাবে তৈরি করা বিস্ফোরক, তার দ্বারা এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরকগুলো রাখা ছিল LML ফ্রিডম এই ব্র্যান্ডের, এই মডেলের একটি মোটরসাইকেলের মধ্যে। সেখান থেকে বিস্ফোরণ হয়, 7 জনকে অভিযুক্ত করা হয়, তার মধ্যে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা মেজর রমেশ উপাধ্যায় রয়েছেন, অজয় রাহিরকার, সমীর কুলকার্নি, সুধাকর চতুর্বেদী, সুধাকর ধর দ্বিবেদী, এই 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়, তাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। মামলা চলে 17 বছর, প্রথমে স্থানীয় পুলিশ, তারপরে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, তারপরে এনআইএ, তারপরে এনআইএর বিশেষ আদালত আজ 31 জুলাই 17 বছর পরে এই রায় দিল এবং সকলকে বেকসুর খালাস করে দিল, জানিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। যেটা বিকাশবাবু জানালেন সেটা হচ্ছে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে। আপিল 2 জন করতে পারে, একটা হচ্ছে এনআইএ বা সরকার পক্ষ, যারা এই মামলা চালিয়েছিল, যদি তাদের সদিচ্ছা থাকে, তা না হলে করতে পারে যারা এফেক্টেড, যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছিল, যাদের বাড়ির লোক মারা গিয়েছে বা আহত হয়ে সারা জীবন পঙ্গু জীবন কাটিয়েছে বা কাটাচ্ছে, তাদের পরিবার থেকে আপিল হতে পারে। সেই আপিল বম্বে হাইকোর্টে হতে পারে, কিন্তু সেই আপিল যে হবে সে সংক্রান্ত নির্দিষ্ট খবর এখনো আমাদের কাছে পৌঁছয়নি। স্বভাবতই সকলেই অপেক্ষা করছেন, বিস্তারিত নথি ইত্যাদি আপলোড হবে, তারপরে সেটা দেখবেন সবাই, তারপরে আইনি পরামর্শগুলো শুরু হবে, তার জন্য কিছুটা সময় লাগার কথা। কিন্তু এই রকম রায়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। হ্যাঁ, একেবারেই আশিসদা, আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো আশিসদা, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আরও একটা বিষয় বলেন সেটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই যে 7 জন অভিযুক্ত তারা যে জামিন পেয়ে গেলেন, তাহলে কিন্তু কোথাও গিয়ে কি সন্ত্রাসের ক্ষেত্রে যে ছাড়পত্র, সেই ছাড়পত্রও কি পেয়ে যাবে অন্যান্য মানুষরা? দেখো, আমি এক্ষেত্রে যেটা বলতে চাই, জামিন নয়, তারা বেকসুর খালাস পেয়ে গেছেন, অর্থাৎ তাদের দোষ খুঁজে পাওয়া যায়নি বা দোষ প্রমাণ করা যায়নি, তাই তারা এখন মুক্ত মানুষ। জামিন হচ্ছে তারা জেলের থেকে বাইরে বা পুলিশ হেফাজত থেকে বাইরে থাকেন, কিন্তু মামলা চলতে থাকে। এক্ষেত্রে বেকসুর খালাস হয়ে যাওয়ার যে ঘটনা ঘটলো, তার মানে কি, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সবাই বেকসুর খালাস, কোনো অভিযুক্তই নেই। ঘটনা ঘটেছে, 6 জন খুন করা হয়েছে, 6 জনকে, 100 জনের বেশি আহত, বাড়ি ঘরদোর, এত বিপুল বিস্ফোরণ হয়েছে, বাড়ি ঘরদোর উড়ে গেছে চারপাশে,
কিন্তু কোনো অভিযুক্ত নেই, কাউকেই দায়ী করা গেল না। বিচার ব্যবস্থা সম্পর্কে ভারতবাসীর আস্থা বাড়াবে কি এই ধরনের বিচার? কিন্তু সেই বিচারের কথাই আমাদের সামনে আসছে। আশিসদার সঙ্গে থাকুন আপনার আমাদের। অবশ্যই আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আশিসদা, আপনার প্রশ্ন। অরূপ বাবু নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। অরূপ বাবু, আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে যে মালেগাঁও বিস্ফোরণ মামলা, যেটা 2008-এর সেপ্টেম্বরে হয়েছিল, সেই মালেগাঁও বিস্ফোরণ মামলায় এনআইএ স্পেশাল কোর্ট, মুম্বাইয়ে অবস্থিত এনআইএ স্পেশাল কোর্ট, তারা সবাইকেই বেকসুর খালাস করে দিয়েছে। সাধ্বী প্রজ্ঞা সহ যারা যারা অভিযুক্ত ছিলেন, প্রাক্তন সেনাকর্তারা অভিযুক্ত ছিলেন, সবাইকেই বেকসুর খালাস করে দিয়েছে। কোনো অভিযুক্তই কোনো সাজা পেলেন না। কি বলবেন? আমি অন্তত এতে একটু বিস্মিত নই। এনআইএ যে বিজেপির পোষা চাকর বাকরে পরিণত হয়েছে, এই ঘটনা একাধিকবার প্রমাণিত। 2008 সালের 29শে সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিক্ষু চকে, যেখানে 6 জন মানুষ সরাসরি মৃত্যুবরণ করেছিল এবং প্রায় 150-র কাছাকাছি মানুষ আহত হয়েছিল, আপনারা সকলে জানেন, একটি বাইক মোটরসাইকেলের মধ্যে সেখানে বোমা নিয়ে যাওয়া হয়েছিল। এনআইএ নাকি 17 বছর কেটে যাওয়ার পরে প্রমাণই করতে পারেনি যে ওই মোটর বাইকটা কার। এনআইএ নাকি কোনো ফিঙ্গারপ্রিন্টই সেখান থেকে কালেক্ট করেনি। এবং এই এনআইএ এর আগের দিন নাটক করে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলেছিল আমরা সর্বোচ্চ শাস্তি জানাচ্ছি। তো যাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি জানাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করেনি এনআইএ। ভেবে দেখুন, 2008 সালে এই ঘটনা হওয়ার পরে যখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠিত হয়, আজকে 17 বছরের মধ্যে 11 বছর তো বিজেপির শাসন। এই শাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যে এনআইএ চলে, সেই এনআইএ কোনো তথ্য প্রমাণ খুঁজে পায়নি। কার বিরুদ্ধে পায়নি? সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। কার বিরুদ্ধে পায়নি? প্রসাদ শ্রীকান্ত পুরোহিতদের বিরুদ্ধে। কোন সাধ্বী প্রজ্ঞা? যেই সাধ্বী প্রজ্ঞা পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল নাথুরাম গডসে জিন্দাবাদ। তো যারা নাথুরাম গডসে জিন্দাবাদ বলে, তাদের উত্তরসূরিরা খুব স্বাভাবিকভাবেই সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রমাণ খুঁজে পাবে না। এবং এনআইএ কোর্টে এই যে বেকসুর খালাস পেল, এটার এক এবং একমাত্র কারণ হচ্ছে এনআইএ চেয়েছে যাতে এরা বেকসুর খালাস পায়। কিন্তু আমি বিশ্বাস রাখি দেশের আইন ব্যবস্থার উপরে, সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট এই মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আগামী দিন সুপ্রিম কোর্টে যখন এই মামলা উঠবে, তখন ছত্রে ছত্রে এনআইএ এর অপদার্থতা, আজকে নো ফিঙ্গারপ্রিন্ট, নো কালেক্টিভ ডেটা, এমনকি বলছে যে মোটরসাইকেলের বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার জোগাড় করতে পারেনি যাতে প্রমাণ করতে পারে সাধ্বী প্রজ্ঞার মোটর বাইক ছিল না। এই যে অসভ্যতাবোধ, এই যে একটা টার্গেট করে সম্প্রদায়কে খুন করা, এবং আজকে প্রমাণ হলো যে কেন্দ্রীয় সরকার আসলে সাম্প্রদায়িক খুনকে, এর আগে আমরা দেখেছি গুজরাটের গোদ্রায় ধর্ষণকে, সাম্প্রদায়িক দাঙ্গাকে এন্ডোর্স করেছে গুজরাট সরকার, এবার কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক খুন আর দাঙ্গাকে এন্ডোর্স করলো। আজকে প্রমাণ হলো এনআইএ এর কাজে। দেখুন অরূপ বাবু, এনআইএ এর মতো একটা সংস্থা যারা এই বিস্ফোরণ, সন্ত্রাসবাদ ইত্যাদি ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা ভেবে তৈরি করা হয়েছিল এই সংস্থাকে। সেই সংস্থা সম্পর্কে কি এতে আস্থার মনোভাব একেবারে তলানিতে চলে যাবে না? কি মনে করেন? শুধু তাই না, আস্থার মনোভাব তলানিতে শুধু তাই না, এটা প্রমাণ হয়ে গেল যে গোটা দেশে বিরোধীরা যেটা বলছে যে এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সহ একাধিক সংস্থা এবং সাম্প্রতিক সর্বশেষ সংযোজন তাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা যে প্রত্যেকেই বিজেপির পোষ্য চাকর বাকরে পরিণত হয়েছে। আসলে বিজেপির সব শরিক 2014 সালে যতজন শরিক নিয়ে এসেছিল, আজকে বিজেপির সব শরিক আস্তে আস্তে বিজেপির হাত ছাড়তে শুরু করেছে। সেই জায়গায় এক একটা নতুন শরিকের সংযোজন হচ্ছে। কোথাও সেই শরিকের নাম এনআইএ, কোথাও সেই শরিকের নাম ইডি, কোথাও শরিকের নাম সিবিআই। এই সেন্ট্রাল এজেন্সিগুলো তার বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি একেবারে তলানিতে না, শূন্যে নামিয়ে এনেছে। বিশ্বাসযোগ্যতা শূন্যে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে অরূপ চক্রবর্তী মহাশয়, আপনি ছিলেন কলকাতা টিভিতে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণালী। আশিসদা, যেমনটা আপনি বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে একদিকে যেমন সন্ত্রাসের ক্ষেত্রে এই ছাড়পত্র বোঝাই যাচ্ছে, দেওয়া হচ্ছে কোথাও গিয়ে, আবার অরূপদা যে প্রশ্নটা তুললেন অবশ্যই সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে কোথাও গিয়ে কি তার মানে এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন্দ্রের কুক্ষিগত, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টির একেবারে কুক্ষিগত হয়ে পড়ছে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে জাতীয় তদন্তকারী সংস্থাগুলি। দেখুন অরূপ বাবু যে কতগুলো কথা বলেছেন, সেটা মামলাটির নির্দিষ্ট বিষয় সম্পর্কে সেটা আরও স্পষ্টভাবে, বিস্তারিতভাবে
আমাদের নথি সংগ্রহ করতে হবে। উনি বলেছেন কোনো ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতে পারেনি এনআইএ। উনি বলেছেন যে মোটর সাইকেলটিতে বিস্ফোরক রাখা হয়েছিল, যেটাতে বিস্ফোরণ হয়, তার ইঞ্জিন নাম্বার ইত্যাদি যে তথ্য, সেই তথ্য এনআইএ জোগাড় করতে পারেনি। এগুলো অত্যন্ত গুরুতর খামতি। সবথেকে বড় কথা হচ্ছে এত লোকের চোখের সামনে এত বড় একটা বিস্ফোরণ হলো, তারপরে 17 বছর ধরে তদন্ত চলল। এনআইএর মতো একটি সর্বভারতীয় সংস্থা, তারা তাদের সব রকম এক্সপার্টাইজ, কারিগরি দক্ষতা এবং তাদের যে নিজস্ব ব্যক্তিগত দক্ষতা, সেই সমস্ত কাজে লাগিয়ে তদন্ত করে একজনকেও অভিযুক্ত করতে পারলেন না। এটা কি একটা ন্যাচারাল জাস্টিস হতে পারে কখনো? এটাকে কি মানুষ একটা স্বাভাবিক বিচার বলে কখনো মনে করতে পারেন? নাকি যেহেতু তারা হিন্দুত্ববাদী এবং তারা এই সন্ত্রাসের ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের প্রমাণ, তথ্য ইত্যাদি ধামাচাপা দিয়ে বেকসুর খালাস করিয়ে দেবার জন্যই এনআইএ এতদিন ধরে কাজ করলো? এই সব গুরুতর প্রশ্ন উঠছে, যেটা অরূপবাবুও বললেন যে একেবারে শূন্যে চলে যাচ্ছে বিশ্বাসযোগ্যতা। এনআইএ, সিবিআই, ইডি, এই ধরনের সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা শূন্যে চলে যাচ্ছে। তাহলে মানুষ কার কাছে যাবেন? কেন্দ্রীয় সংস্থার বিশ্বাসযোগ্যতা এইভাবে শূন্যে যদি চলে যায়, এই প্রশ্নটা কিন্তু আজকে বড় করে উঠছে। স্বর্ণালী, একেবারেই আশিস, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।